বারবার পেছাচ্ছে কারওয়ান বাজার সরানোর প্রক্রিয়া, ব্যবসায়ীদের একটি অংশের কারণে বাড়ছে জটিলতা। ভারী বৃষ্টির পর রাজধানীর অনেক এলাকায় এখনো কাটেনি জলাবদ্ধতা, চলাচলে ভোগান্তি, উদ্বেগে এলাকাবাসী। মহানগর আওয়ামী লীগের সম্মেলন সামনে রেখে চট্টগ্রামের বর্তমান ও সাবেক মেয়রের বিরোধ, বিব্রত নেতাকর্মীরা। চালের বস্তায় দাম উৎপাদনের তারিখ লেখায় কুষ্টিয়ার মিলারদের অনীহা, 2.5 মাসেও বাস্তবায়ন হয়নি নির্দেশনা। এবং তীব্র খাদ্য সংকটে গাজা উপত্যকার 5 লাখ মানুষ, আশ্রয় শিবিরে অস্বাস্থ্যকর পরিবেশ, ছড়াচ্ছে সংক্রামক রোগ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং আমি মাহমুদ শরীফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর কারওয়ান বাজার সরানোর প্রক্রিয়া বারবার ঈদের পরেই চলে যাচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রমজানের ঈদের পর সরানোর ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয়নি। মেয়র জানাচ্ছেন, ব্যবসায়ীদের একটি অংশ একবার গাবতলী একবার যাত্রাবাড়ি যাওয়ার কথা বলছেন, এতে বাড়ছে জটিলতা। এ অবস্থায় 1 সপ্তাহের মধ্যে নতুন জায়গায় দোকান বরাদ্দ কার্যক্রম শেষ করার কথা জানিয়েছেন মেয়র। গেল মার্চে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা দেন, রমজানের ঈদের পরেই গাবতলীতে সরানো হবে কারওয়ান বাজারের প্রায় অর্ধেক দোকান। এই বিল্ডিংটি আমি ভেঙে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছি এবং এই বিল্ডিং এর নিচে 176টি দোকান আছে, যে দোকানগুলোকে আমরা এখানে স্থানান্তর করব। এর 10 দিন পর কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরানো হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়, কিন্তু ব্যবসায়ীদের আর সরানো যায়নি। এখন আবার কোরবানির ঈদের পর বাজারে স্থানান্তরের কথা বলছেন মেয়র। শহরের মধ্যে আমি কোনো ধরনের পাইকারি বাজার আমরা রাখতে চাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু পার্লামেন্টে বলেছে, আমাকেও উনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলেছেন। মেয়র জানাচ্ছেন, যেসব ব্যবসায়ী গাবতলীতে যেতে চেয়েছিলেন তাদের মধ্যে 132 জন এখন যাত্রাবাড়ি যেতে চান, তাই নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে। আলু পেঁয়াজ থেকে যেগুলো আছে সেগুলো শুকনা পাইকারি যেটা আছে, এটি তারা বলেছিল, প্রথমে তারা বলেছিল তারা গাবতলীতে যাবে, পরবর্তী এখন তারা বলেছে না, তারা এখন আবার যাত্রাবাড়িতে যেতে চায়। গাবতলী বাস স্ট্যান্ডের কাছাকাছি প্রস্তাবিত পাইকারি কাঁচা বাজারের জন্য নির্মাণ করা হয়েছে 2টি ভবন। সেখানে 4টি ব্লকে বসানো যাবে 697টি দোকান। তবে একটি মাত্র রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশো ট্রাকের চলাচল অনেক কঠিন হবে বলছেন ব্যবসায়ীরা। 500 গাড়ি টাকাই গাবতলী তৈরি হতো, ওইখানে যাইয়া নতুন অবস্থা, ওইটা 5 বছর লাগবে খালি জমাইতে। 5 বছর আমার সংসার কিভাবে চলবে? 38 বিঘার কারওয়ান বাজার সরাতে প্রথম উদ্যোগ নেওয়া হয় 2004 সালে, কিন্তু নানা জটিলতায় এখনও তা বাস্তবায়ন করা যায়নি। আল আমিন হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে ভারী বৃষ্টির জলজট এখনও পুরোপুরি কাটেনি। মধ্যরাত পর্যন্ত দক্ষিণ ঢাকার রাজারবাগ, গোপীবাগ, কমলাপুর, ধানমন্ডি, লেকসহ বেশ কিছু জায়গায় জমে আছে পানি। এতে চলাচলে রয়ে গেছে ভোগান্তি। কখন নামবে এই পানি তা নিয়ে উদ্বেগী বাসিন্দারা। মধ্যরাতেও পানিতে থই থই রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে সড়ক। শুক্রবার দুপুরে বৃষ্টি থামলেও নামছে না পানি। একটু এগোলেই মুগদা, মানিকনগর ও গোপীবাগের একই অবস্থা। এতে গভীর রাতেও জলজটে দুর্ভোগ, বাসায় ফিরতে বিপাকে পড়েন স্থানীয়রা। এখানে যে পানিটা যে পাস হবে, এটার সিস্টেমটা কি আসলে কি সক্রিয় আছে কিনা আমরা বুঝতে পারতেছি। হালকা পাতলা 2-1টা রাস্তা আছে, একটু শুকনা, আবার কিছুক্ষণ সামনে গেলে আবার এই সাঁতার কাটার মতন বাউ। এই অবস্থার মধ্যে একবার গাতেও পড়ে গেছে। গত বছর জুলাইয়ে বৃষ্টিতে ডুবেছিল ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরের মঞ্চ। এবারও সেই একই অবস্থা। শুক্রবারে বৃষ্টিতে লেকের পানি বেড়ে তলিয়ে আছে মঞ্চ ও পায়ে হাঁটার পথ। গভীর রাতেও পরিস্থিতি উন্নতি হয়নি। রাস্তাঘাট কাটার পরেও আবার জলবদ্ধতা সারতেছে না। এইভাবে কষ্ট করে কি সম্ভব গাড়ি চালা? রাতে তো সমস্যা, মানে রাস্তাঘাট কিছু দেখতে পাইতেছি না। এই বিভিন্ন সমস্যা জড়িত নয়,
কোথায় গাদায় পড়ে কোথায় গাদায় পড়তেছে না, পেটের তাগিদে সব কিছু করতে হচ্ছে। লেকের পানিও বাড়ছে, এখানে তো হালকা বসে আড্ডা করছে, এখন আড্ডা মারতে পারতেছে না। লেকের পানির পরিমাণ বাড়ছে, তারপর বিভিন্ন এলাকায় পানি নামতেছে না। শুক্রবারের দিন বেচখানে করতে পারি না, পানির জন্য সবসময় থাকি এখানে। আজকে মানুষ আইসা চলে যায় একটু আড্ডা মারতে পারে, এখানে সবসময় বিক্রি করি। শুক্রবার ভোর থেকে 6 ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে 130 মিলিমিটার। মৌসুমী বায়ু সক্রিয় থাকাতেই এই বর্ষণ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুক্রবার সকালে 3 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টি ঝরে রাজধানীতে। একটানা ভারী বর্ষণে তলিয়ে যায় বেশিরভাগ এলাকা। সড়কে যানবাহন বিকল হয়ে ব্যাহত হয় চলাচল। নিচু এলাকায় বাড়িঘরে ঢুকে পড়ে নোংরা পানি। এতে ছুটির দিনে নাকাল হন রাজধানীবাসী। দিনের আলো ফোটার আগেই ঝুম বৃষ্টি রাজধানীতে, এতে জলাবদ্ধ প্রায় নগরীর বেশিরভাগ এলাকা। মিরপুরে টানা বর্ষণে পানির নিচে সড়ক। ছুটির দিন হলেও প্রয়োজনে বাইরে বেরিয়ে বিপাকে পড়েন অনেকে। একই অবস্থা ধানমন্ডির 27 নম্বরের। ভারী বৃষ্টিতে সড়কে প্রায় কোমর পানি, এতে বিকল হয় যানবাহন, ব্যাহত হয় চলাচলও। ফকিরাপুল, নয়াপল্টন, নিউ মার্কেট, কারওয়ান বাজার সহ রাজধানীর বেশিরভাগ এলাকা হয়ে পড়ে জলাবদ্ধ। এছাড়া নিচু এলাকায় বাড়িঘরেও ঢোকে পানি। পয়ঃবর্জ্য সহ নোংরা এই পানিতে পরিস্থিতি হয়ে পড়ে ভয়াবহ। আমি গ্যাসের বিল তুলতে যাচ্ছিলাম, এই জন্য আর কি পানি বেশি। বাট গত 2 বছরে এরকম কোনোদিন পানি হয় নাই এইখানে। অ্যাকচুয়ালি বৃষ্টি 3 ঘন্টা 4 ঘন্টা চলার কারণে এখন পানি ভরপুর হয়ে গেছে। আমাদের হাঁটা চলা করার জন্য অনেক সমস্যা সৃষ্টি হয়, যে অনেক কষ্ট করে আমরা যাচ্ছি, বাজারে যাচ্ছি, বাজার থেকে আসছি, এই যে রিক্সা গাড়ি ঠিকমতো পাওয়া যাচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে। এই মুহূর্তে দরকার নৌকা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও নিরসনে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি নগর কর্তৃপক্ষ। কালভার্ট এবং এই খাল বন্ধ করে দেওয়ার কারণে আজকে ডুবপাচি তলায় যেতেছে। ড্রেনেজ সিস্টেমই তো ঠিক হচ্ছে না। ড্রেনেজ সিস্টেম ঠিক না হলে তো আমাদের খুবই ভোগান্তি হয়। কাজ, অনেক রকম কাজকর্ম থাকে, আমরা করতে পারি না। ভোগান্তি তো পুরাটাই, এই গাড়ি বন্ধ, ঠেলে যেতেছি, কিছু করার নাই। 5 টাকার ভাড়া 50 টাকা দিয়ে রিক্সা ভাড়া করতে আছে। সবার লিগে ভোগান্তি, শুধু আমার লিগে একলা না তো। পরে পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে পড়ে যে সড়কে চলাচলে হাতে সময় নিয়ে বাইরে বেরোনোর পরামর্শ দেয় ডিএমপি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন করে বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, জামালপুরে নদ নদীর পানি বাড়ায় আবারও বন্যার শঙ্কায় দুর্গতরা। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রবল স্রোতে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় যাতায়াতের সমস্যা প্রকট। ভারী বৃষ্টিতে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিলেটে টানা বৃষ্টিতে আবারও বাড়ছে নদ নদীর পানি। হালকা ও মাঝারি বৃষ্টিতে নতুন করে বন্যার শঙ্কা। তৃতীয় দফার বন্যায় এখনো পানিবন্দী 5 লাখ মানুষ। বাড়তেছে, আবার তো মনের ভিতরে ভয় থাকতেছে যে আবার নাকি বন্যা হয়ে যায়। গত 1 মাস ধরে 2 দফা বন্যার কবলে সুনামগঞ্জবাসী। 3 দিন ধরে টানা বৃষ্টিতে দ্রুত বাড়ছে সুরমা নদীর পানি। এতে বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার অন্তত 2 লাখ মানুষ নতুন করে পানিবন্দী। এছাড়া তাহিরপুর সুনামগঞ্জ সড়কের শক্তিয়ার খলা অংশ তৃতীয়বারের মতো তলিয়েছে। গরু দিয়ে অনেক কষ্ট করতেছে, কচুরি বানা কাইটে নিয়ে গরু খাওয়াইতেছে। ভারী বৃষ্টিতে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা অবজার্ভ করছি যে আসলে বৃষ্টিপাত কিরকম হচ্ছে। যদি এটা 300-র ভিতরে থাকে তাহলে খুব বেশি একটা যান্ত্রিক অবস্থা তৈরি হবে না, তবে এর বেশি হলে একটু হয়তো বিপদসীমা অতিক্রম করতে পারে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপরে। চরাঞ্চলে প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী। হাটবাজার যে তরি তরকারি আনবো তা আনতে পারছি না, চলাফেরার খুব সমস্যা। রাস্তা ভাঙি যা পানিতে, বন্যার পানিতে একবারে ভাঙি গেছে। যমুনার পানি বাড়ায় টাঙ্গাইলে পানিবন্দী 45,000 মানুষ। সিরাজগঞ্জের চরাঞ্চলে প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তলিয়েছে 10,000 হেক্টর জমির ফসল। জামালপুরে পানিবন্দী 6 উপজেলার প্রায় 2.5 লাখ মানুষ। পানি ঘরে থেকে নেমে গেছে, এখন কেদা আর কি বাসায় আছে, কেদা কুদে পাড়ায় আর কি রাস্তায় বাড়িতে হয়। নেত্রকোনায় সব নদ নদীর পানি বাড়ায় তৃতীয় দফায় বন্যার সংখ্যা দেখা দিয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। আব্দুল খালেক, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি এখন কোন পর্যায়ে রয়েছে, কোন কোন পয়েন্টে নদীর পানি বেড়েছে, আর নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে?
জি, পানি কিন্তু কখনো কমছে কখনো বাড়ছে। এই ঘাস ব্রিজের মধ্য দিয়ে কিন্তু পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। এখন সকাল 6টায় আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে যে তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে কুড়িগ্রামের চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার 19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমা বরাবর প্রবাহিত হচ্ছে। সেটি কিন্তু গতকাল একটু কমেছিল, আবার বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ধরলার পানিও সামান্য বেড়েছে এবং এখন বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এইরকম অবস্থায় কিন্তু প্রায় 12 থেকে 13 দিন ধরে এই পরিস্থিতি বিরাজ করছে এবং বিভিন্ন এলাকার বিশেষ করে কুড়িগ্রামের যে প্রায় শতাধিক চর রয়েছে তার বেশিরভাগই এখন কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে এবং এইসব এলাকার যে ঘরবাড়িগুলো রয়েছে নিচু এলাকার সবগুলোতে কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানিতে তলিয়ে আছে এবং এই চরে বসবাসকারী যে মানুষগুলো আছে তারা কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উঁচু এলাকায় আশ্রয় নিয়ে আছে, স্কুল ঘরেও কেউ কেউ আশ্রয় নিয়েছে এবং প্রায় 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এখন পাঠদান সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাশাপাশি প্রায় 8000 হেক্টর জমির ফসল সেগুলো কিন্তু বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে এবং দীর্ঘ সময় ধরে নিমজ্জিত থাকার কারণে কৃষকরা বলছেন যে এগুলো আসলে ফিরে পাওয়ার তাদের কোনো সম্ভাবনা নাই। বিশেষ করে পাট ছাড়া অন্যান্য যে সবজি আছে, বীজতলা আছে সেগুলো সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে এবং 2-1 দিনের মধ্যেই পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে যে কত কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। পাশাপাশি আপনি যেটি বলছিলেন নদীর ভাঙন, সেটি কিন্তু কম বেশি চলছে। পানি যখন বৃদ্ধি পায় তখনও ভাঙে, আবার পানি যখন কমে তখনও ভাঙন বাড়ে। এইভাবেই কিন্তু প্রায় 20 থেকে 25টি পয়েন্টে নদী ভাঙন অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত সরকারি হিসেবে 5 শতাধিক পরিবার তারা গৃহহীন হয়েছে এবং গৃহহীনের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং যারা গৃহহীন হচ্ছেন তারা কিন্তু রাস্তায় উঁচু স্থানে ফাঁকা জায়গায় তাদের ঘরবাড়ি রেখে তারা অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন এবং এই প্রবল বৃষ্টি চলছে গত কয়েকদিন ধরে, সেই বৃষ্টিতে কিন্তু তাদের অবস্থা খুবই করুণ হয়েছে। তো এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল খালেক। আজ সন্ধ্যার আগ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে এই আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও উত্তরাঞ্চলের ক্ষেত্রে এই পূর্বাভাস দেয়া হয়েছে। পাহাড়ি অঞ্চলে ধসের সতর্কতাও বলবৎ রয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় মাস জুড়েই কম বেশি বৃষ্টি হবে সারা দেশে। শুক্রবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে 309 মিলিমিটার। একই দিনে 6 ঘন্টায় ঢাকায় বৃষ্টি ঝরেছে 130 মিলিমিটার। এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। এমন বৃষ্টি আরও একদিন চলতে পারে। শনিবার বিকেল 6টা পর্যন্ত বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এরকম যে অতি ভারী বর্ষণ হয়তো আপাতত সম্ভাবনা নেই, তবে বৃষ্টি হবে এবং এটা আগামী 24 ঘন্টায় অনেক জায়গায় ভারী বর্ষণ সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি হতে পারে। পাহাড়ি অঞ্চলে এখনও ধসের সতর্কতা জারি রয়েছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহীতে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তারপরে যে বৃষ্টিটা কিছু কমে যাবে, তবে যেহেতু মৌসুমী সক্রিয় আছে ওইভাবে পুরোপুরি ড্রাই হয়ে যাবে না, বৃষ্টিটা কন্টিনিউ করবে। অতি ভারী বৃষ্টি কমলেও মাস জুড়ে দেশের প্রায় সব জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃষ্টি বন্যায় পর্যটন স্পটে দর্শনার্থী নেই, ক্ষতির মুখে হোটেল মোটেল ব্যবসায়ীরাও। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট ও খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, এবার তো আসলে বন্যার পানি অনেক ধীর গতিতে নামছে, তো এই বৃষ্টি বন্যার কি প্রভাব পড়েছে সিলেটের পর্যটন খাতে? দেখুন, প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি হচ্ছে সিলেট। বলা হয়ে থাকে সিলেটকে প্রকৃতি কন্যা। তো এই যে আসলে আপনি জানেন যে 3বার কিন্তু সিলেট বন্যা কবলিত হয়ে পড়েছে এবং এই 3বারের বন্যায় সিলেটের যে পর্যটন খাতটি রয়েছে সেটি কিন্তু আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই পর্যটন শিল্পের সঙ্গে যারা জড়িত রয়েছেন, ব্যবসায়ী কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। বিশেষ করে সিলেট চেম্বার অফ কমার্স কিংবা ব্যবসায়ী যারা রয়েছেন, পর্যটন শিল্প নিয়ে কাজ করেন কিংবা যাদের ব্যবসা বাণিজ্য এই পর্যটন শিল্পকে ঘিরে, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে আনুমানিক কিন্তু 400 থেকে 500 টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এই পর্যটন খাতকে ঘিরে এবারের বন্যার কারণে। এবং তারা বলছেন
যে আসলে আপনি দেখছেন যে সিলেটের বন্যা কিন্তু প্রতিনিয়ত দীর্ঘস্থায়ী হচ্ছে এবং এই দীর্ঘস্থায়ী হওয়ার কারণে তারা বলছেন যে আসলে ক্ষতির পরিমাণটা কিন্তু আরও বাড়তে পারে এবং তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে এই যে মৌসুমে আসলে সিলেট বন্যা কবলিত হলো, এই মৌসুমে কিন্তু পর্যটকরা সবচেয়ে বেশি সিলেটে আসেন এবং পর্যটকদের আনাগোনা কিন্তু সিলেটের পুরো জেলা জুড়েই কিন্তু খুব বেশি থাকে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এই বন্যার কারণে এবং ধীর গতিতে পানি নামার কারণে কিন্তু পর্যটকদের আনাগোনা একেবারেই কম বলে তারা জানিয়েছেন। আপনি জানেন যে সিলেটের যে জাফলং রয়েছে কিংবা সাদা পাথর রয়েছে কিংবা বিছানাকান্দি, লালাকাল, এই যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলো কিন্তু আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যার কারণে এবং এইগুলো মূলত সিলেটের সীমান্তবর্তী উপজেলায় এই পর্যটন স্পটগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পড়েছে। এই কারণে কিন্তু আসলে প্রথমেই যে বন্যার পানি কিংবা পাহাড়ি যে ঢল, সেই ঢলের পানিটা কিন্তু এসে এসব পর্যটন কেন্দ্রেই কিন্তু সবচেয়ে প্রথমে আঘাত আনে এবং এসব কারণে কিন্তু আসলে এবার পর্যটকরা এই পর্যটনের ভরা মৌসুমেও কিন্তু এখন পর্যটকদের আনাগোনায় এসব স্থানে নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি শুধুমাত্র যে এই যে হোটেল মোটেল এসব ক্ষেত্রেই নয়, এই যে পর্যটন খাতের সাথে কিন্তু আপনি জানেন যে পরিবহন ব্যবস্থাও কিন্তু একই সাথে জড়িত। পাশাপাশি যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, যারা পর্যটন কেন্দ্রে যাদের ছোট ছোট ব্যবসা রয়েছে, তারাও কিন্তু আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের অনেকের বাড়িঘরে পানি উঠেছে। পাশাপাশি তারা যেভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেভাবে তারা দিন আনতেন দিন খেতেন, এইভাবে কিন্তু আসলে তাদের পক্ষে আসলে সংসার চালানো সম্ভব হচ্ছে না। তাদের যে জিনিসপত্রগুলো ছিল কিংবা তাদের তাদের যে আসলে আরও যে যন্ত্রপাতিগুলো ছিল সেগুলো কিন্তু সব কিছুই আসলে বানের জলে ভেসে গিয়েছে। এই সব কিছু মিলিয়ে আসলে যারা পর্যটন খাতের ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে ব্যাপক একটি ক্ষতি হয়েছে এই পর্যটন খাতকে ঘিরে। রানা, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই একটু খাগড়াছড়িতে। সেখানে আছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে বিভিন্ন সময় পাহাড় ধসের শঙ্কা করা হচ্ছে। কিছুদিন আগে পাহাড় ধসে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন ছিল। সব মিলিয়ে খাগড়াছড়িতে পর্যটকদের আনাগোনা কেমন দেখছেন? দেখুন, গত ১.৫ মাসে কিন্তু দুইবার খাগড়াছড়ি বন্যার কবলে পড়েছে। এর মধ্যে যে সমস্ত এর মধ্যে দুইবারই কিন্তু সাজেকের সাথে খাগড়াছড়ি যে সড়ক যোগাযোগ সেটা বন্ধ হয়ে গেছে এবং একই সাথে কিন্তু গত এক সপ্তাহ আগে যে ভারী বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়ি সাজেক সড়কটি অন্তত ৪ দিন বন্ধ ছিল, যে কারণে আসলে এখানকার মানে পর্যটনটা মূলত হচ্ছে খাগড়াছড়ি এবং সাজেক কেন্দ্রিক। এই ভারী বৃষ্টি এবং যারা পর্যটক আসে এই অঞ্চলে তাদের মধ্যে এক ধরনের একটা আতঙ্ক বিরাজ করছে এবং সাজেকে রাস্তা বন্ধ থাকার কারণে এটাও কিন্তু একটা নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে। খাগড়াছড়িতে এই সময়টাতে বিশেষ করে বর্ষাকালে প্রকৃতি দেখার জন্য মানুষ সবচেয়ে বেশি কিন্তু এই বর্ষা মৌসুমটাকে বেছে নেয়। বিশেষ করে এই সময়ে ঝিরি ঝর্ণাগুলোতে প্রচুর পানির প্রবাহ থাকার কারণে এখানকার পর্যটকদের কাছে এই সময়ে মানুষের সমাগমটা বেশি থাকে। বিশেষ করে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের যে আগমন সেটা বাড়তে থাকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে। কিন্তু এই বছরে আসলে অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে এই ২ দফা বন্যার কারণে কিন্তু এখানকার যে পর্যটন অর্থনীতিতে একটা বড় ধরনের প্রভাব তৈরি হয়েছে। আমরা বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে বিভিন্ন ছুটির দিনগুলো সহ বিভিন্ন দিনগুলোতে গিয়েছি, সেখানে কিন্তু একবার শুনশান নীরবতা বললে চলে এবং বিভিন্ন আলুটিলা, রিসাং ঝর্ণা, মায়াবিনী লেক বা জেলা পরিষদ সহ এই সমস্ত যে পর্যটন স্পটগুলোতে আমরা দেখেছি সাধারণত সপ্তাহে ছুটির দিনগুলোতে ১,০০০-এর বেশি পর্যটক হয়। কিন্তু এই গত ১.৫ মাসে বিভিন্ন যে মানে বর্ষা যখন প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে ঠিক সেই সময় থেকে কিন্তু এই ধরনের স্পটগুলোতে পর্যটন দেশের সংখ্যা সেটা কমতে শুরু করেছে এবং এখানে যারা পর্যটন সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলেছে যে এইরকম বৈরী আবহাওয়ার কারণে কিন্তু পর্যটকদের যে সংখ্যা সেটা ২ থেকে ৩ গুণ কমে গেছে, যে কারণে আসলে তারা পর্যটন নির্ভর অর্থনীতির সাথে জড়িত তারা কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে হোটেল মোটেল যে রয়েছে সেগুলো প্রায় বলা যাচ্ছে তারা অফার দিয়েও কিন্তু মানুষ অতিথি পাচ্ছে না। অনেকগুলো হোটেলে ৩০ থেকে ৪০% পর্যন্ত কিন্তু রুম ভাড়াতে ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু অধিকাংশ হোটেলে আমরা যে চিত্রটা দেখেছি আসলে কোনো অতিথি নেই, অর্থাৎ পর্যটক শূন্য হয়ে যাওয়ার কারণে হোটেল মোটেল ব্যবসাগুলোতে কিন্তু ধস নেমেছে। কিছু পর্যটক শুক্র শনিবার কেন্দ্রিক আসলেও বাকি সপ্তাহের অন্যান্য দিনগুলোতে কিন্তু পর্যটকদের আনাগোনা একেবারে নেই বললে চলে। আমরা অতীতে যে অন্যান্য বছরগুলোতে যেরকম দেখেছি বর্ষা মৌসুমে কিন্তু মানুষ এখানে ঝর্ণার সৌন্দর্য দেখার জন্য বা পাহাড়ের সবুজ পাহাড় দেখার জন্য যেভাবে ভিড় করতে পর্যটন কেন্দ্রগুলোতে, সেই চিত্রটি কিন্তু এবার নেই এবং পর্যটন সংশ্লিষ্ট যারা বলছে তারা বলছে আসলে
মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে, যারা পাহাড়ে ভ্রমণ করতেছে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, বিশেষ করে পাহাড় দোষের একটা আতঙ্ক কাজ করে যে কোনো কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হবে কিনা। সেই জায়গা থেকে কিন্তু পর্যটকরা পাহাড় বিমুখ হয়ে যাওয়ার একটা বড় ধরনের কারণ। মূলত এখানে ল্যান্ডস্লাইডের যে একটা ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি থেকে আসতে চান। একই সাথে বেশ কয়েকবার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে বন্যার পানিতে যে সড়ক তলিয়ে গেছে, এই কারণেও কিন্তু এখানকার পর্যটকদের যে সংখ্যা সেটাও কিন্তু আমরা কমে এসেছে। এবং যারা সাজেক বা খাগড়াছড়ি কিন্তু পর্যটন ব্যবসা করে তাদের যে বক্তব্য, আসলে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হলে এখানে যে তাদের যে পর্যটক যে সংখ্যা সেটা কিন্তু আর বাড়ার সম্ভাবনা নেই। সিলেট এবং খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ব্লকেড কর্মসূচি না থাকলেও শুক্রবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতরা। সেখানে 1.5 ঘন্টা অবস্থান করে সন্ধ্যায় অবরোধ তুলে নেন। আজ কোনো কর্মসূচি নেই। পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে আজ সন্ধ্যায়। শুক্রবার বিকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সেখানে যোগ দেন আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। এদিন ব্লকেট কর্মসূচি না থাকলেও মিছিল করে শাহবাগে যান তারা, করেন সড়ক অবরোধ। তবে এতে বাধা দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। আন্দোলনকারীরা জানান, নির্বাহী বিভাগ থেকে সর্বোচ্চ 5% কোটার নিশ্চয়তা না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণায় অটল তারা। প্রতিবন্ধীদের কোটা থাকবে, আমাদের নারী ক্ষুদ্র গোষ্ঠীদের কোটা থাকবে, কারণ তারা প্রত্যন্ত অঞ্চল থেকে সুযোগ সুবিধা পেতে পারে। কিন্তু এখানে মুক্তিযোদ্ধার কোটা কেন থাকবে? যে কোটার কারণে মেধাবীরা দেশে পর্যাপ্ত পরিমাণে যে মেধার থাকার কথা, যে মেধা অনুযায়ী যেই জায়গায় যাওয়ার কথা, এই জায়গায় যেতে পারছে না। তারা অভিযোগ করেন, কিছু ছাত্র সংগঠনের নেতারা নানা ইন্ধন দিয়ে আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছেন। এছাড়া কোটা সংস্কারে আইন করার দাবি তোলেন আবারও। আমাদের এক দফা দাবি মেনে নেন, আর যদি অন্যথায় আমাদের ছাত্র ভাইদের উপর হামলা করা হয়, আমাদেরকে হামলা মামলা হুলিয়ে দিয়ে ভয় দেখানো হয়, তো আমরা আজকে শাহবাগ মঞ্চ থেকে বলতে চাই, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছপা হব না। শনিবার সারা দেশের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরবর্তী কর্মসূচি দেবেন আন্দোলনকারীরা। সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। শুক্রবার বিকাল 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহানগর আওয়ামী লীগের আসন্ন সম্মেলনকে সামনে রেখে নতুন বিরোধে জড়িয়েছেন চট্টগ্রামের বর্তমান ও সাবেক মেয়র। সাংগঠনিক ব্যর্থতার দায় চাপাচ্ছেন একে অন্যের উপর। দুই নেতার বিরুদ্ধে দলের নেতাকর্মীরা বিব্রত। এদিকে দুজনের দ্বন্দ্বের মাঝেই আগামী অক্টোবরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন বাস্তবায়নে কাজ চলছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে অভ্যন্তরীণ বিবাদ দীর্ঘদিনের। বর্তমানে একটি পক্ষের নেতৃত্বে আছেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। সম্প্রতি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বর্তমান মেয়র ও সংগঠনের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী। দলের এক বর্ধিত সভায় দুই নেতা বাদানুবাদে লিপ্ত হলে বিষয়টি প্রকাশ্যে চলে আসে। যারা সমাজের গ্রহণযোগ্যতা আছে তারা পার্টি করুক, তারা এই সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করুক, তাহলে সংগঠন সমৃদ্ধ হবে। আর যদি সেখানে যদি দাগওয়ালা যদি কোনো লোকজন থাকে, মানুষ আস্তে আস্তে বিমুখ হয়ে যায়। যদি সম্মেলন না হয় তাহলে এই দায়ভারটা বর্তমান কমিটির উপর চাপিয়ে দিয়ে সেইখানে হয়তো তারা তাদের যে পরিকল্পনা সেটা কার্যকর করতে পারে কিনা, এই ধরনের একটা ধারণা থাকলে থাকতে পারে। দুই শীর্ষ নেতার প্রকাশ্য বিরোধে সংগঠনের নেতাকর্মীরা বেশ বিব্রত। আওয়ামী লীগ একটা বিশাল বৃহত্তর সংগঠন, এখানে এটা থাকবেই, তবে রাজনীতিটা সুষ্ঠু ধারায় যেভাবে যেতে হবে এবং সেই দিকে চিন্তা ভাবনা করে কিন্তু আগামীতে কমিটি হবে। এদিকে মেয়র বলছেন, এতদিন মহানগর আওয়ামী লীগ ঠিকমতো চলেনি। অন্যদিকে সংগঠনের সাধারণ সম্পাদকের দাবি, যুগ্ম সম্পাদক হিসেবে দলে মেয়রের তেমন কোনো ভূমিকা ছিল না। কোনো সময় খারাপ ছিল না বলেই তো সংগঠন আজকে এতটুকু পর্যায়ে এসছে। আজকে খারাপের দিকে যাচ্ছে বলেই আমি প্রতিবাদ করেছি। দুই একটা ওনার মতো করে উনি কথা বলে যে এটা সংগঠনের সাংগঠনিক যে কর্মকাণ্ড করার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এসব বিরোধে আগে 3বার তারিখ ঠিক করেও সম্পন্ন করা যায়নি নগর আওয়ামী লীগের সম্মেলন। এবার অক্টোবরের মধ্যে সম্মেলন করতে চায় সংগঠনটি। আলমগীর সবুজ,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সরকারি নির্দেশনার 2.5 মাস পরও বস্তার গায়ে চালের জাত, দাম, উৎপাদনের তারিখ লিখছেন না কুষ্টিয়ার মিলাররা। দাঁড় করাচ্ছেন নানা অজুহাত। মিল মালিক সমিতির সভাপতি জানিয়েছেন, বাজার কিছুটা স্থির হলেই নির্দেশ বাস্তবায়ন সম্ভব হবে। এ নিয়ে এখনও কোনো ব্যবস্থা না নিলেও দ্রুত পদক্ষেপের কথা জানিয়েছেন খাদ্য নিয়ন্ত্রক। নানান নামে চাল বিক্রি আর দাম নিয়ে নৈরাজ্য ঠেকাতে বস্তায় ধানের জাত, উৎপাদনের তারিখ আর দাম লেখার নির্দেশনা জারি করে সরকার। গেল 1 বৈশাখ থেকে এই নির্দেশনা মানার কথা ছিল মিল মালিকদের। 2.5 মাস পার হলেও নির্দেশনার কিছুই মানেননি কুষ্টিয়ার খাজানগরের মিল মালিকরা। নানা কারণে এটি বাস্তবায়ন কঠিন বলে দাবি তাদের। যখন আমরা বস্তাবন্দি করি, বস্তা যখন প্রিন্ট করি, তখন একই সাথে 50,000, 30,000, 20,000 বস্তা আমরা বন্দি করি। যদি এই বস্তা যদি উৎপাদনের তারিখ যদি আমরা ওই দিনই লিখে রাখি, তাহলে তো জিনিসটা হবে না। চালকল মালিক সমিতির সভাপতি জানান, বাজারে অস্থিরতার কারণে দাম লেখাসহ অন্য নির্দেশনা এখনই বাস্তবায়ন করা যাচ্ছে না। একটু বাজারটা স্থির হওয়ার সাথে সাথেই মিলগেটে যে বস্তার গায়ে যে দাম প্রাইস ফিক্সড করা, এটা আমরা অবশ্যই খুব দ্রুত এটা আমরা আইনের বাস্তবায়নের পথে চলে যাবে। সচেতন নাগরিকদের দাবি, ক্রেতার প্রতি দায়বদ্ধতা আর সদিচ্ছা থাকলে সহজেই সরকারি নির্দেশ পালন করতে পারেন মিলাররা। সঠিক চালটা যেটা ক্রেতারা যাতে ভোক্তারা যাতে পায়, সে ব্যাপারে এই বস্তার গায়ে সঠিক তথ্যগুলো লেখাটা খুবই জরুরি। এ নিয়ে এখনও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, বস্তায় নির্দিষ্ট তথ্য নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আইন না মানলে যে বিষয়ের উপর থেকে নির্দেশনা আসবে, আমরা সেটা বাস্তবায়ন করব। বর্তমানে এই প্রক্রিয়াটাকে শতভাগ বাস্তবায়নের দিকেই আমরা বেশি মনোযোগী। প্রশাসন পদক্ষেপ নিলে চালের বাজারে অস্থিরতা অনেকটাই কমবে বলে আশা সচেতন মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পায়ের চাপে নতুন ঢালাই করা পিচ দেবে যাচ্ছে, কোথাও বা হাতের টানে উঠে যাচ্ছে পিচের আস্তরণ। এমন অবস্থা পটুয়াখালীর একটি সড়কের, অথচ সড়কটি সংস্কারের কাজ শেষ হয়েছে 2 সপ্তাহ আগে। স্থানীয়দের অভিযোগের তীর ঠিকাদার এবং এলজিইডি কর্মকর্তাদের দিকে। পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত সড়কের দৈর্ঘ্য 3.3 কিলোমিটার। 15 দিন আগে সড়কের মেরামত শেষ হয়, তবে স্থানীয় মানুষের স্বাচ্ছন্দ্যের চলাচলের আশায় যেন ঘুরে বাড়ি। এরই মধ্যে অনেক স্থানে পায়ের চাপে দেবে যাচ্ছে পিচ, কোথাও আবরণ উঠে যাচ্ছে হাতের টানেই। কিছু অংশে পিচ সরে গিয়ে বেরিয়ে এসেছে মাটি। স্থানীয়দের দাবি, এখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। 25 মিলিমিটার পুরু আস্তরণের কথা থাকলেও দেওয়া হয়েছে 15 থেকে 20 মিলিমিটার। কাজ করার একদিন আগে দিয়েছে ভিটামিন, ওই গাড়ি চলাচল করছে, গাড়ি চলার চাকার সাথে সব ভিটামিন চলে গেছে। একাল পয়সা খোয়া বাল দিয়ে গেছে, আমরা গাড়ি ছেড়ে চাক্কা লাগাই উঠতে যাই। পয়সা খোয়া দিচ্ছে, এখন ওই হাত দিয়ে টান দিলে ঢালাই উঠতে যায়। মশলা যদি নিচে কম দেয়, বৃষ্টি পেয়ে নিচে গেলে তো রাস্তা টেকবে না, ওই সময় ওদের বলা হয়েছে। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা। উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন, তদারকি কর্মকর্তাকে শোকজের সুপারিশের পাশাপাশি নতুন করে কাজের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ব্যাপারে ইঞ্জিনিয়ারকে আমি ফোন করে জানাই, তিনি আমাকে জানান যে এসব দুর্বলতার জন্য এই কাজটা হয়েছে। আমি এসবকে কৈফিয়ত দেওয়ার, শোকজ দেওয়ার জন্য বলছি এবং 7 দিনের মধ্যে আবার নতুন করে ঠিকাদার এই রাস্তা প্রস্তুত করে হস্তান্তর করবে। ঠিকাদারি প্রতিষ্ঠান শহীদুল এন্টারপ্রাইজকে বাজেটের 1,33 লাখ টাকার মধ্যে 90 লাখ টাকায় দেওয়া হয়েছে। ইউএনও জানান, কাজের মান ঠিক না থাকলে বাকিটা আটকে দেওয়া হবে। বিল আটকে আছে, এইটি সম্পূর্ণ মানসম্মতভাবে মেরামত করে দেওয়ার পরেই তাকে আমরা বিল পরিশোধ করব। আমাদের এলজিইডিকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে এই কাজগুলোর তদারকি করার। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার প্রকল্পের আওতায় এ সড়ক মেরামত করে এলজিইডি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। ফরিদ, আসলে 2 সপ্তাহের মধ্যে যে সড়কের পিচ উঠে যাচ্ছে, এ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা, আর এলজিইডি কর্মকর্তারাই বা কি বলছেন এ বিষয়ে?
এই সড়কটি যখন নির্মাণ কাজ শুরু করে, সড়কটি যখন খোয়া ও বিটুমিন দেওয়া হয়, তখনই কিন্তু এলাকাবাসীর প্রতিবাদ করেছে। তারা কিন্তু ঠিকাদারের সড়কটি নির্মাণ নিয়ম অনুযায়ী সঠিক পদ্ধতি অনুসরণ করে নির্মাণ করতে বলেছিল। তখন কিন্তু ঠিকাদার লোকজন এলাকাবাসীর কথা তোয়াক্কা না করে উল্টো তাদের হুমকি ধামকি দিয়েছিল। এমনটাই কিন্তু এলাকাবাসীর অভিযোগ করেছেন। ঘূর্ণিঝড় আমফানের প্রকল্পর আওতায় 1,33,00,000 টাকা ব্যয় এই সড়কটি নির্মাণ করেছিল শহীদুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণের 15 দিনের মাথায় হাতের টানে উঠে যাচ্ছে পিচ। অনেক স্থান থেকে পায়ের চাপে পিচ দেবে গিয়েছে। যানবাহনের চাকার সাথে উঠে যাচ্ছে পিচ অনেক স্থান থেকে, আবার অনেক স্থান থেকে পিচ সরে গিয়ে বেরিয়ে এসেছে মাটির অংশ। এছাড়া 3 মিটার প্রস্থের এই সড়কের 25 মিলিমিটার পুরোপুরি পিচ ঢালাই দেওয়ার কথা থাকলেও অনেক স্থানে দেওয়া হয়েছে 15 থেকে 20 মিলিমিটার পিচ। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়কের এমন বেহাল দশা হয়েছে। ঠিকাদারিদের গাফেলাতি এবং এলজির ইডির উদাসীনতার কারণে এই সড়কটি এমনটাই হয়েছে অভিযোগ স্থানীয়দের। আমার সাথে কথা হয়েছে কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমানের সাথে। তিনি যেটা জানিয়েছেন, সড়কটি যে সকল স্থানে ক্ষতিগ্রস্ত ও দুরবস্থা হয়েছে, অর্থাৎ 200 কিলোমিটার তারা সড়কটি সংস্কার করবে। তবে এলাকাবাসীর দাবি, মহিপুর সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত পুরো 3.3 কিলোমিটার সড়ক বর্তমানে পিচ ঢালাইয়ের উপরে নতুন করে 3 কিলোমিটার সড়ক কুয়াকাটা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। যাচ্ছি পরের খবরে। কপোতাক্ষ নদীর উপর সেতু নির্মাণ কাজ শেষ হয়নি 24 বছরেও। বাঁশের তৈরি সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে খুলনা ও যশোরের 2 এলাকার মানুষ। অনেকেই শিকার হয়েছেন দুর্ঘটনাতেও। জটিলতা নিরসনে দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। একপাশে পাইকগাছার কপিলমুনি, অপর পাশে সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া, মাঝখানে কপোতাক্ষ নদ। 2 জেলার মানুষের সড়কপথে যাতায়াতের জন্য 2000 সালে কপোতাক্ষ নদের উপর সেতু নির্মাণ শুরু হয়। সেতুতে বসানো হয় 18টি পিলার, কিন্তু 2003 সালে নভেম্বরে কাজ বন্ধ করে দেয় এনহক অ্যাসোসিয়েট নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা, কপোতাক্ষ নদের স্রোতে বাধা পাওয়ার আশঙ্কা সহ নানা জটিলতায় থমকে আছে কাজ। মাদ্রাসা ছাত্র ছাত্রীদের বিশেষ পারাপারের খুব অসুবিধা। এখানে মাঝি মোল্লা ঠিক মতন থাকে না, ঠিক আছে, পারাপার যোগাযোগ খুব একটা ভালো না। দেখেন এই যে কাজ, এ তো সাধারণত প্রায় অর্ধেক কাজ হয়ে গেছে, সেই অবস্থায় সমাপ্ত। মনে করেন একটা ভয় কাজ করে, রোজ গাড়ি পড়ে যায়, ভ্যান পড়ে যায়। সেতুটি নির্মাণ হলে খুলনা, সাতক্ষীরা ও ভোমরা বন্দরের সঙ্গে যোগাযোগ বাড়বে। যে খুলনা পাইকগাছ অঞ্চলের মানুষ যে ভারতে যাতায়াতের জন্য একটা বড় অংশের মানুষ কিন্তু ভারতে যাতায়াত করে চিকিৎসার জন্য বা অন্য কারণে, বা ব্যবসায়ীদের যে এর সামগ্রিক সুবাহের জন্য এইটি এই অঞ্চলের মানুষের সময়ের দাবি। এদিকে নকশা পরিবর্তন করে পুনরায় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানায় এলজিইডি। পানি উন্নয়ন বোর্ড থেকে একটা চিঠি আসে যে এই ব্রিজের ভার্টিক্যাল ক্লিয়ারেন্স পর্যাপ্ত রাখা হয়নি, এটাকে আবার ডিজাইন চেঞ্জ করে করা লাগবে। তো সেই ব্যাপারে আমি সদর দপ্তরের ডিজাইন ইউনিটে আলোচনা করি এবং এটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আশা করি এটার একটা দ্রুত সমাধান হবে। কপিলমুনি কানাইদিয়ায় নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন অন্তত 1000-এর বেশি মানুষ যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা করছে বিপণন প্রতিষ্ঠানগুলো। মূল্য সমন্বয় ট্যারিফ কমিশনে এরই মধ্যে চিঠি দিয়েছে মিল মালিক সমিতি। দাম বাড়ানোর এখনও কোনো সিদ্ধান্ত না হলেও যাচাই বাছাই করছে মন্ত্রণালয়। গত 18 এপ্রিল 4 টাকা বাড়িয়ে প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় 167 টাকা, আর খোলা তেলে 2 টাকা কমিয়ে দাম ধরা হয় 147 টাকা। এমন পরিস্থিতিতে তেলের দাম বাড়াতে গত সপ্তাহে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দিয়েছে ব্যবসায়ীরা। সব দিক আমলে নিয়ে তা বিশ্লেষণ করছে কমিশন। খুচরা বিক্রেতারা বলছেন, এরই মধ্যে বাজারে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে প্রতিষ্ঠানগুলো, আর ভোক্তাদের শঙ্কা তেলের মূল্য বৃদ্ধি আরও কঠিন করে তুলবে জীবনযাত্রা। দোকানে মাল আনতে পারতেছে না, ডিলারের কাছে মাল আছে, টাকা দিলে মাল দিবে, সমস্যা নেই। না বিশ্বাস অবস্থা। যাদের ধরেন অনেক টাকা আছে তাদেরটা তো জানি না, কিন্তু আমাদের খুবই কষ্ট হচ্ছে মধ্যবিত্ত যারা তাদের।
দাম বৃদ্ধির ক্ষেত্রে চড়া বৈশ্বিক বাজার, ব্যাংক সুদহার বৃদ্ধি এবং ডলারের বাড়তি মূল্যকে দায়ী করছেন উৎপাদক কোম্পানিগুলো। যদিও বিশ্ববাজারে দাম কমলে সে অনুযায়ী কমাতে চায় না প্রতিষ্ঠানগুলো। কোথাকার মাল কি রেটে ঢুকতেছে, আমার কাছে যা ইনফরমেশন আছে, দোকানদারের কাছে তা ইনফরমেশন আছে। সেও তো চোখে দেখতেছে যে বাইরে $100 বেড়ে গেছে, মাল যেগুলো চিটাং বন্দরে একজন ট্রেডার, খাতের মধ্যে ট্রেডারও সে চিটাং বন্দরে কত মাল ঢুকতেছে সে হিসাব রাখে। সয়াবিন ও পাম মিলিয়ে দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 20 লাখ টনের বেশি। এর বেশিরভাগই আমদানি করে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু হলো ক্রীড়া সাংবাদিক সাইদ সাদির 5 দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সেলফ এক্সপ্রেশন শিরোনামে প্রদর্শনীতে বিমূর্ত অনুভূতিকে প্রকাশ করেছেন দারুণ দক্ষতায়। তুলির নিপুণ আঁচড়ে ফুটে উঠেছে আলোছায়ার দৃশ্যপট। রং ও রেখায় গহীন অরণ্য কিংবা সমুদ্রের জলকেলির দৃশ্য মূর্ত হয়েছে এক একটি ক্যানভাসে। এমন 50টি ছবি নিয়ে শুরু হয়েছে ক্রীড়া সাংবাদিক ও চিত্রশিল্পী সাইদ সাদির একক চিত্র প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে শুরু হওয়া এ প্রদর্শনীতে মুগ্ধ হন দর্শনার্থীরা। বুঝি এটা একটা রং তুলির খেলা, রঙের খেলা, যেটি শিল্পী অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। কি রঙের মাধ্যমে যে তুলে ধরছে সেটা দেখে ভালোই লাগতেছে। কালারের মধ্যে দিয়ে আমার মনে হয় যে নিজের ইমোশনস, নিজের যে এগুলো প্রকাশ পায়। 2022 সালে শুরু। ছবি আঁকায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও দক্ষ হাতে বিমূর্ত অনুভূতিকে প্রকাশ করেছেন দারুণ দক্ষতায়। আমি যেহেতু খেলার সাংবাদিক, খেলা নিয়ে সবসময় থাকি, রং নিয়ে খেলেছি। ছোটবেলা থেকে এরকম একটা স্বপ্ন দেখতাম যে এরকম ছবি আঁকি, ছবি আঁকা থেকে একটা এক্সিবিশন কখনো করব। এটা মনে হচ্ছে যে রং অনেক সময় অনেক শব্দের থেকেও বড়, অনেক কিছু বোঝায়, অনেক কিছু বলে। অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, সৃজনশীলতায় প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকতে হবে এমন কোনো কথা নেই। আত্মসত্তার প্রকাশ ঘটাতে পারলেই সফলতা আসবে। স্বপ্রশিক্ষিত হোক, অপ্রশিক্ষিত হোক, একটা সেলফ প্রশিক্ষণ বলে একটা কথা আছে। সেই সেলফ প্রশিক্ষণ যার থাকে না সে কখনো শিল্পী হতে পারে না। এই যে অসম্ভবকে সম্ভব করার একটা জাদু, সেই জাদুটাই শিল্পকে শিল্প করে বলে আমার ধারণা। 16 জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।